সেই দর্শক, শুরু করছি কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মাটি ও মানুষ। শুরুতেই প্রধান প্রতিবেদন। দেশের সাইট্রাস জাতীয় ফলের চাষ সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফল উন্নয়ন কর্মসূচির আওতায় সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প নামে 5 বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, যার যাত্রা শুরু হয় 2013 সালে এবং প্রকল্পটি শেষ হবে 2018 সালে। প্রকল্পের কর্মসূচিতে ইতিমধ্যেই পাহাড়ি অঞ্চলে প্রতিটি উপজেলায় শতাধিক প্রদর্শনী সাইট্রাস বাগান তৈরি করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিচিন্তাপুরের ইউনুস অ্যাগ্রো খামারটি এর মধ্যে অন্যতম। ফটিকছড়ি নিচিন্তা গ্রামে এই ফল বাগানে যাত্রা শুরু হয় 2013 সালে। 8 একরে এই বাগানে বর্তমানে বাড়ি মাল্টা গাছের সংখ্যা হচ্ছে 2000, আম 700, লেবু অন্যান্য ফল গাছের সংখ্যা 400। 2013 সালে নিজের উদ্যোগে 250টি মাল্টা গাছ নিয়ে এই বাগানের গোড়াপত্তন হয়। 2015-তে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর প্রদর্শনী কর্মসূচির আওতায় এই খামারের স্বত্বাধিকারী জনাব ইউনুস এবং তার ছেলে ইকবাল হোসেনকে প্রশিক্ষণ প্রদান করে 100টি বাড়ি মাল্টা চারা দেওয়া হয়। এই কর্মসূচিতে ইউনুস ছাড়াও ফটিকছড়ি উপজেলায় আরও 99 জনকে বিনামূল্যে মাল্টা চারা প্রদান করা হয়েছে। প্রতিটি প্রদর্শনী ফলাফল অত্যন্ত চমৎকার। ফটিকছড়ি ইউনুস অ্যাগ্রো খামারে মাল্টা উৎপাদনের সফলতা নিয়ে একটি প্রতিবেদন দেখেছেন আমাদের গত অনুষ্ঠানে। আজ দেখবেন মাল্টা বাগানে উন্নত ব্যবস্থাপনা ও রোগবালাই নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি প্রতিবেদন। এখানে ওনাদের এই ডাইব্যাকে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই এলাকাটা একদম ফেনী নদীর তীরবর্তী এলাকা এবং বর্ষার সময় প্রতি বছরই এই জমিটি কিছুদিনের জন্য পানির তলে চলে যায়। তো ওই সময় গাছের গোড়ায় ওনারা প্রতি বছর কিছু কিছু করে মাটি তুলে দেন। এই কাণ্ডের গোড়ায় এভাবে মাটি তুলে দেওয়ার ফলে কাণ্ড ক্ষত হয় এবং সেখান দিয়ে রোগটা ঢুকে গিয়ে এই গাছটা খাবার পাচ্ছে, পানি পাচ্ছে, সব কিছু পাচ্ছে, তারপরেও রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আশেপাশে অন্য গাছ যেগুলি রোগাক্রান্ত হয়নি তারা কিন্তু অত্যন্ত চমৎকার স্বাস্থ্যের। এই কারণে কি অন্য গাছও আক্রান্ত হতে পারে এই রোগ? হ্যাঁ, কারণ এই মাটিতেই সেই রোগের জীবাণু আছে। এই জীবাণু এখন বৃষ্টির পানিতে, বন্যার পানিতে ধুয়ে আরেক গাছের গোড়ায় গিয়ে সেখানে যদি ক্ষত পায় সেখানে ওটা ঢুকে আবার এখানে যে গাছটি লাগানো হয়েছিল তারপরে ক্রমে ক্রমে বিভিন্ন সময়ে তারা মাটি উঠিয়ে দিয়েছে, যেহেতু আশেপাশে পানি জমে যায়। কিন্তু এই মাটি সহ্য করার মতন গুণাবলী কাণ্ডের নেই। কাণ্ডের কাজ হচ্ছে উপরে বাতাসে থাকা, কিন্তু সেখানে মাটি ঢুকে গেলে, মাটি আসলে মাটির বালির ঘর্ষণে, কর্দমের ঘর্ষণে ক্ষত হয় এবং সেখান দিয়ে রোগ বালাই ঢুকে যায়। এখন কি করা উচিত ইকবাল? এখন যেটা হবে যে এই গাছটি তো আর বাঁচবে না, এটি ডাইব্যাক হয়েছে। তো এই গাছটির ফল হারভেস্ট করার পরে এই গাছটিকে উপড়ে এই মাটি বড় করে গর্ত করে সেই মাটিটি অন্যখানে গভীর কোথাও পুঁতে ফেলতে হবে। আর এই গর্তটিকে অন্তত 15 দিন থেকে 1 মাস রোদে রাখতে হবে। তারপরে ভালো সুস্থ, যেখান থেকে রোগবালাইয়ের সমস্যা নেই সেরকম জায়গা থেকে মাটি এবং গোবর কম্পোস্ট দিয়ে এই গর্তটি ভরে গাছটি এমনভাবে লাগাতে হবে যেন গাছটি নতুন একটি গাছ অন্তত 1 মাস পরে লাগাবে, যে গাছটিতে মানে গাছটি যেন মাটি গর্ত করা মাটি তো আস্তে আস্তে বসে যায়, বসে গিয়েও যেন ওই পানির লেভেলের উপরে যেন থাকে। হ্যাঁ, আর এই গাছের চারপাশ দিয়ে যে লাইন সারির পাশ দিয়ে ভালো একটা ড্রেন থাকবে, যাতে বর্ষার সময় পানি আসলে যেন সেই ড্রেন দিয়ে পানিটা নিষ্কাশিত হয়ে যেতে পারে। ডাইব্যাক ছাড়া অন্য তেমন কোনো রোগে আক্রান্ত আমরা হইনি, তবে এই গাছগুলোতে ছত্রাকের আক্রমণ খুব বেশি। এটার জন্য ছত্রাকনাশকটা আমরা প্রতি মাস অন্তত একবার স্প্রে করার জন্য পরামর্শ দিই। এবং আরেকটা হচ্ছে একটা লেদা পোকা বা কাটুই পোকা বলা হয়, ওই পোকাটা গাছের পাতাগুলোকে একদম কাঁচির মতো কেটে ফেলে। তো ওইটার জন্য একটা কীটনাশক আমরা স্প্রে করার জন্য পরামর্শ দিই। যদি ওই কীটনাশক এবং ছত্রাকনাশকের স্প্রেটা ঠিকমতো রাখা যায় তাহলে আমি মনে করি কোনো মাল্টা চাষি ব্যর্থ হবে না। কি মনে হয় ডক্টর রশিদ, যে কথাটি ইকবাল বলল তার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনি কি মনে? উনি যেটি বললেন যে প্রতি মাসে ছত্রাকনাশক দিচ্ছেন, এইটি আমার একটু আপত্তি আছে যে এত ঘন ঘন এত পরিমাণে ওষুধ দেওয়ার দরকার নেই। সেই ওষুধটা তাদের দিতে লাগতো না
যদি এই বাগানটিকে যদি ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, ডালপালা সঠিকভাবে ছাঁটাই করে রাখতেন, যেখানে ঝোপ হয়ে না যায়, তাহলে খুব খুব নিম্ন মানে অতি অল্প পরিমাণের ছত্রাকনাশক দিয়েই এই এলাকার গাছের ছত্রাক রোগ দূর করা সম্ভব, এবং সেটাই উচিত। নিরাপদ খাদ্যটা নিশ্চিত হতে। গত 15 দিন আগে থেকেই বাগানের একটা অংশ, আমার বাগান তো অনেক বড়, একটা অংশ থেকে আমরা ওই ড্রেন করতেছি, মাঝখানে ড্রেন করতেছি, এবং যে লেভেলে পানি ওঠে আমরা ওই লেভেলে চাচ্ছি যেন মাটিটা যেন উঁচু থাকে, আমি পানি দিতেও পারি, আবার পানি যেন নিষ্কাশিত হয়। আমরা আগাছার জন্য এবছর একটা নতুন পদ্ধতি আমরা নিজেরা চেষ্টা করতেছি, যে গোবরের মধ্যে থেকে যে ঘাসের অনুবীজগুলো থাকে, ওই ঘাস আমরা গরুকে দিচ্ছি, গরু খাচ্ছে, কিন্তু ঘাসের বীজটা কিন্তু হজম হচ্ছে না, ওটা গোবরের সাথে আবার আমার বাগানে এসে ছড়াচ্ছে। তো আমরা বার্মি কম্পোস্ট কিংবা অন্য কোনো পদ্ধতি আমরা আবিষ্কার করার চেষ্টা করতেছি। আমরা কাঁচা যে গোবরটা সংগ্রহ করে নিয়ে আসি, সেই গোবরটার মধ্যে অনেক প্রকার রোগ জীবাণু এবং ওই যে আগাছার বীজ থাকে, যেটা আমাদের গাছের গোড়ায় দিলে দেখা যায় যে ওই জৈব পদার্থের জোরে ওরা অনেক শক্তিশালী হয়ে ওঠে এবং গাছের সঙ্গে প্রতিযোগিতা করে। কিন্তু উনি যদি ওই গোবরটাকেই কেঁচো সারে রূপান্তরিত করেন, কেঁচোর মাধ্যমে যখন আসবে তখন কিন্তু সেখানে আর কোনো আগাছার বীজ কিংবা রোগ জীবাণু থাকবে না। তখন ওই জৈব সারটি, যে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, সেটি গাছের শুধুই উপকারে আসবে, কোনো ক্ষতির কারণ হবে না। আচ্ছা, আপনি পিছনে আপনি যেখানে বসে অনেক মাথা ধরে আছে, তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা দামুরহুদা যখন গেলাম চুয়াডাঙ্গাতে দেখলাম যে একটি গাছে ফল ধরতে 100 থেকে 150, কিন্তু ইউনুস সাহেবের এইখানে প্রায় 4 থেকে 500। তো এই যে ব্যাপক পরিবর্তন, মানে অনেক, কারণটা কি ম্যানেজমেন্টের কারণ নাকি অন্য কোনো কারণ এখানে? যে এইটি বিভিন্ন কারণ, বেশ কয়েকটি কারণ নিয়ে এই ফলাফলটা আসছে। যেটা হচ্ছে যে প্রথম, গাছের বয়স। গাছ যখন একেবারেই মাত্র ফলন ধরতে শুরু করে, তখন ভালো যত্ন যদি পায় তাহলে প্রচুর পরিমাণে ফল হয়। আর গাছ যখন বড় হয়ে যায় তখনও ফল কিন্তু পরিমাণে বেশি আসে, কিন্তু চোখে ওইভাবে ধরা পড়ে না বিষয়টি। এই এলাকাতে অনেক বাগান আছে, এরকম ফল ধরেছে এরকম বেশি? এরকম এইখানে এইটি ফটিকছড়ি অঞ্চলে এরকম যে বাগানগুলি আছে সেখানে এরকমই হচ্ছে, কিন্তু আমাদের একটু দূরেই যে পার্বত্য অঞ্চল, সেখানকার মাটি কিন্তু এখান থেকে ভিন্ন, এবং সেখানে কৃষকদের পাহাড়ের উচ্চতায় পানি সরবরাহ করার কিছু সমস্যা রয়েছে, এবং কৃষকরা এখনও সার্বিক যে ব্যবস্থাপনা, উত্তম ব্যবস্থাপনা, সেটি সফলভাবে তারা এখনও প্রয়োগ করতে পারছেন না। হয়তো তাদের জ্ঞানের অভাব অথবা তাদের সক্ষমতার অভাব। সংগ্রহের জন্য একেবারে উপযোগী হয়ে গেছে। দেখবেন গায়ের চামড়াটা একদিন সমান হয়ে গেছে এবং বেশ চকচকে। আচ্ছা, যদিও আপনার জি। এবং আমরা আমাদের কৃষি গবেষণায় আমরা আরেকটি নতুন জাত, যেটা আমরা অতি সম্প্রতি সংগ্রহ করছি, যেটি রঙিন হবে। মানে এই সবুজ মালটার তুলনায় ওইটি রঙিন হবে এবং ওইটি আরও সুস্বাদু হবে। আপনি দুইটা থেকে টেস্ট করছেন তাই না? ওইটার স্বাদ কেমন, এটার স্বাদ কেমন? স্যার, যেটা বাড়ি মালটা এক বলা হচ্ছে, ওইটা মিষ্টি ভালো, ওইটাতে টকের কোনো ইয়ে নাই। আর কিন্তু যদি বাড়ি মালটা দুইটা বলি, এটা হচ্ছে যে আপনার প্রচুর রসালো, এটার স্বাদ কিন্তু আমরা যে সিবির ট্যাবলেট বলা হয় এটার মতো। হ্যাঁ, বাড়ি মালটা দুই রসের সংখ্যা বেশি, এবং এটার স্বাদটা কিন্তু ওটার থেকে অন্যরকম ভিন্ন। এবং আমি মনে করি বাড়ি মালটা এর থেকে যারা বাচ্চাদের জন্য কিনে, বিশেষ করে আমাদের তো যে পরিমাণ ভিটামিন সি দরকার বাচ্চাদেরকে দেওয়া দরকার, অনেক সচেতন অভিভাবক কিন্তু এই যে ফরমালিন যুক্ত মালটার কারণে বাচ্চাদেরকে ওটা দিচ্ছে না। তো আমাদের থেকে যারা নিয়ে যায় ওরা কিন্তু ওই বাড়ি মালটা একটা বেশি নিয়ে যায়, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক, একটু বুঝের হয়েছে, শরীরে একটু ডায়াবেটিস কিংবা কোলেস্টেরল বিভিন্ন সমস্যা যাদের, ওরা কিন্তু বাড়ি মালটা দুইটা প্রেফার করে। ইকবাল, আপনি কথা বলছিলেন যে আপনি ছত্রাকনাশক দিচ্ছেন ঘন ঘন, তো এই ক্ষেত্রে নিরাপদ খাদ্য ক্ষেত্রে নিশ্চিত কম হচ্ছে, আপনি এই দিকটি খেয়াল রাখছেন না যে আরও যাতে ভালো নিরাপদ খাদ্য দেওয়া যায়? আমি স্যার চেষ্টা করি মানুষকে সবসময় নিরাপদ দেওয়ার জন্য, এবং আমি গর্ববোধ করি আমি নিরাপদ খাদ্য দিচ্ছি, কারণ আমি যে ফলটা হারভেস্ট করব
ওই হারভেস্টিংয়ের 1 মাস আগে থেকে বন্ধ করে দিয়েছেন সব। হ্যাঁ, এখানে আর কোনো ধরনের কীটনাশক কিংবা ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে না। কিন্তু স্যার যখন এটা ছোট থাকে, অপরিপক্ক ফুল আসতেছে, মুকুল আসতেছে, তখন যেমন আমরা গত সিজনে ওই একটা গ্যাপ পড়ে গেছিলো, যে পরিমাণ কুয়াশা, আমরা সন্ধ্যা থেকে কুয়াশা, কিন্তু সকাল 8টার পর থেকে দেখা যায় প্রচণ্ড রোদ। ওই যদি আমি ওই ছত্রাকনাশকটা অনেক একটা গ্যাপ হওয়াতে গত সিজনে, ফুলের সিজনে, এখন আপনি হয়তো দেখতেছেন এখানে 500 পিস মালটা কিংবা 100 কেজি মালটা, আমি বলবো আমার আরও 100 কেজি মালটা ঝরে পড়ে গেছে, করা অবস্থায় এটা ঝরে পড়ে গেছে, এবং এটা একমাত্র কারণ কিন্তু ওই ছত্রাক। ডাক্তার রশিদ, এই যে 1 মাস আগে থেকে দেওয়া যে বন্ধ করছে ইকবাল নিজে থেকেই, তো এটাকে আমরা নিরাপদ নিশ্চিত বলতে পারবো? অবশ্যই এটি নিরাপদ এবং আমরা যেটাকে ইংরেজিতে বলি সেফ ফুড, সেই হিসাবে এটি নিশ্চিত। তো ওনার এই সচেতনতার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। এবং এই বিষয়টি আমাদের কৃষকদেরকে খেয়াল করতে হবে। আমরা একেবারে আমাদের দেশের যে আবহাওয়া এবং পরিবেশ, তাতে 100% আমরা জৈব মানে অর্গানিক ফসল উৎপাদন করতে পারবো না, কিন্তু আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারবো, এবং সেই ব্যাপারে যদি আমাদের কৃষকরা সচেতন হন।